आपकी আদালতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের ওপর অভিযোগ হলো যে ইনি অভদ্র ভাষার ব্যবহার করেন। এখন দেখুন, হরিয়ানার ভোটে আপনার পার্টি জয়লাভ করেছে, আপনি খুবই উৎসাহিত, আপনার বিনম্র হওয়া উচিত, কিন্তু আপনি বলছেন রাহুল গান্ধী নির্লজ্জ, রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত, রাহুল গান্ধী মুখ থুবড়ে পড়েছে। দেখুন, রাহুল গান্ধীর সম্মান আমি কেন করব, আমি আপনার থেকে এটা জানতে চাইব। বিদেশে গিয়ে যে নিজের দেশকে গালিগালাজ করে সে নির্লজ্জ হবে না তো আর কি হবে বলুন? আর যে ব্যক্তি হরিয়ানার ভোটে বলেছিলেন আমি তো জিতে গেছি, আমি তো জিতে গেছি, আরে ভাই জেতার আগে কেন জিতে গেছি করছো? আর এখন যখন হেরে গেছে আপনি বলছেন ও জোকার। দেখুন, আপনি টোন করে বলেছেন ওকে লাল বাবুয়া। ওটার মানে কি? দেখুন, আমাদের গ্রামে বড় লোকের ছেলেরা যারা হয় তাকে লালবাবুয়া বলে ডাকা হয়, যার কোনো জ্ঞান ট্যান থাকে না। আর এরও তো জ্ঞান নেই, চিরকুট মানে রীতিমতো চিরকুট দেওয়ার মতো কিছু লোক রয়েছে। চ্যালেঞ্জ নিয়ে বলছি আমি, রাহুলজি চিরকুট মানে ছাড়া কোনো মঞ্চে শুধু আমি কেন কোনো ছোট কর্মকর্তার সঙ্গেও তর্ক করতে পারবে না। যে ব্যক্তি বলে আলু মানে ফ্যাক্টরিতে তৈরি হয়, আরে ভাই আলু কখনো ফ্যাক্টরিতে তৈরি হয় নাকি? সবাই জানে ওটা খেতে হয়। আর উনি বললেন যে এবার জিলিপি ওই জিলিপি নাকি মেশিনে তৈরি হয়। আরে আমি হরিয়ানাতে জিলিপি ফ্যাক্টরি তৈরি করব, এবার বানাও ফ্যাক্টরি তুমি। দেখুন, উনি বলেছেন যে উনি যে গুহানাতে জিলিপি খেয়েছিলেন সেটা খুব টেস্টি ছিল, আর উনি ওনার বোনকে মেসেজ করেছিলেন যে এই জিলিপি আমি তোমার জন্য নিয়ে যাচ্ছি, আর তারপর বলেছিলেন যে এই জিলিপি যদি ফ্যাক্টরিতে তৈরি হয় 10,000 15,000 লোকের চাকরি হবে, প্রচুর অন্ন সংস্থান হবে। আমি কি বলবো, আমি ছোটখাটো মানুষ, তো ওনার তো রানীর পেটে জন্ম হয়েছে না, তো আমি তো চাষির ঘরের ছেলে। ওনার জানা দরকার যে মানুষ এটাকে তৈরি করে। আপনি কখনো দেখেছেন মেশিনে করে মানে মানে জিলিপি বানানো হয়? কেউ দেখেছেন আপনারা? ওনার কোনো জ্ঞানগম্যি নেই। উনি প্রাইম মিনিস্টারের পদপ্রার্থী ছিলেন। আমি আপনাকে বলছি, উনি যদি গরুর পাল দেখেন সেখানে যদি মেল আর ফিমেল মানে এড়ে আর গাভী থাকে সেটাও উনি চিনতে পারবেন না। যে ব্যক্তি দেশের হাল হকিকত জানেন না তাকে লালবাবুয়া বলা হবে না তো কি বলা হবে? কিন্তু গিরিরাজজি, ওনার যে পার্টির লোকজন আছে, লোকসভা ভোটে যখন ওদের পার্টি 99 সিট জিতেছে ওরা খুবই উৎসাহিত। হরিয়ানার ভোটে আমি দেখেছি কংগ্রেসের লোকজন বলছে রাহুল গান্ধী আসার আগে ওখানে ঝড় ছিল, এখন তো সাইক্লোন, আর ওই সাইক্লোনে বিজেপি উড়ে যাবে। এবার দেখুন, আমাদের বিহারে থেথারোলজি বলে একটা কথা রয়েছে যাকে হিন্দিতে থেথার বলা হয়। আমি জিজ্ঞাসা করছি, 99তে এসে এই নিয়ে 3 বার আটকে গেল আর দেশ জুড়ে প্রচার করছে যে আমি মোদিকে হারিয়ে দিয়েছি, আমি মোদিকে হারিয়ে দিয়েছি। আরে মূর্খ, 3 বার চেষ্টা করেও 100 পার করতে পারলে না, আর এদিকে আনন্দ করছো আর সবাইকে বলে বেড়াচ্ছ মোদিজি তো নুইয়ে গেছেন, মোদিজি এই। এটা তো উনি বলেছেন যে আমি পার্লামেন্টে মোদিজিকে খুব কাছ থেকে দেখি, উনি খুবই ভয়ে ভয়ে আছেন, আর মোদিজি সরকার চালাচ্ছেন না, আমরা বিরোধীরাই সরকারটা চালাচ্ছি। কারুর যদি ভুল বোঝাবুঝি হয়ে যায়, মানে আমি কি বলবো, একটা একটা পাখি আছে টিটহি, সে রাতে এইভাবেই শুয়ে থাকে, সবাই বলে যে আকাশ আমার শক্তিতে চলছে, তো সে ওই টিটহির মতোই চিন্তা ভাবনা করে। ওনার থেকে বড় নির্বোধ নেতা আর দুটি কেউ নেই যে এটাই বুঝতে পারে না যে সে দেশে কথা বলছে না বিদেশে বলছে। কথায় অহংকারের ছাপ। ওনার মনে হয় এই আসনে বসার অধিকার কিন্তু শুধু গান্ধী পরিবারেরই রয়েছে। বলুন তো, এই গরিবের সন্তান, পিছিয়ে পড়া শ্রেণীর সন্তান, এ আবার কোথা থেকে এসে গেল? এর মধ্যে কি কোনো ভ্রম হচ্ছে নাকি?
আমি তো বলি এখন ভ্রম সব চলে গেছে। রাহুলজির পৃষ্ঠপোষক হলেন ওনাদের চেয়ারম্যান খাড়গে সাহেব, যিনি সবসময় ওনার কথায় হাততালি দেন। আমি বলেছি, খাড়গেজি, রাহুলজির ঠিকানাটা আপনি আমায় দিন, আমি তাকে কিছু জিলিপি পাঠিয়ে দিই। কিন্তু দেখুন, খার্গেজি তো বলেছেন যে আমি মরবো না যতক্ষণ না মোদিজিকে গদি থেকে নামাই। আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। মোদিজি 100 বছর থাকবেন, আপনি চিন্তা করবেন না, আপনি ভীষ্ম পিতামহের মতো শুয়েই থাকবেন। হরিয়ানাতে বিজেপির এত আশা ছিল না যে এতগুলো সিট জিতবে, তৃতীয়বার সরকার বানিয়ে ফেলবে, কিন্তু কিভাবে এত বড় সফলতা পেলেন? কাঠের হাঁড়ি বারবার চাপানো হয় না। আমাদের গ্রামে এই কথাটা খুবই জনপ্রিয়। পার্লামেন্টের ভোটে এই টুকরে টুকরে গ্যাং কাঠের হাঁড়ি চাপিয়েছিল। কিন্তু একটা ছোট বই আপনারা টিভিতে দেখেছেন, সেটাকে সংবিধান বলছিল। আচ্ছা, ওতে আছে কি? ওতে গান লেখা রয়েছে, ওটা একটা বই, ওটা সংবিধানের কোন অংশ? যদি জিজ্ঞাসা করেন কোন পেজে কি রয়েছে, মানে সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদে কি রয়েছে, ওরা বলতে পারবে না। সংবিধান সংবিধান। আর এই সংবিধান সংবিধান বলে বলে সংবিধান বিপদে রয়েছে, সংবিধান বিপদে রয়েছে, সংরক্ষণ, এমন সব বিভ্রান্তি ছড়ায়। আর এইবারও একই জিনিস করছিল। জনগণ বলেন এবার এদের সাজা দিতেই হবে, জনগণ সাজা দিয়ে দিয়েছে। কিন্তু দেখুন, এটা তো সত্যি যে উনি বলছেন যে এই 400 পার যদি হয়, মোদিজি সংবিধান বদলে দেবেন। সংবিধান বদলে দেবেন মানে সংরক্ষণ শেষ করে দেবেন। সংরক্ষণ শেষ করে দেওয়ার প্রভাব দলিত সমাজে হয়েছে। দেখুন, কখনো কখনো বিভ্রান্তি ছড়িয়ে ওরা সফল হয়ে যায়। নরেন্দ্র মোদী সংরক্ষণের পক্ষে যে কাজ করেছেন, যদি অন্য কোনো প্রধানমন্ত্রী থাকতেন হয়তো তা করতে পারতেন না। তা সেটি SC ST সংরক্ষণ হোক, কোর্ট ভার্ডিক্ট দিল, সেটা ওটা ঠিক করলেন। ওবিসির যে কমিশন ছিল তাদের ক্ষমতা বাড়িয়ে দেন, আর সাধারণ শ্রেণীর জন্য 10% উনি সংরক্ষণ করেন। এটা নরেন্দ্র মোদীর সংবিধানের প্রতি ওনার যে সমর্পণ। হ্যাঁ, আজকাল চিৎকার করতে থাকে যে জাতি জাতি জাতি। এখন বিশ্ব সুন্দরীর কোনো মানে প্ল্যাটফর্মে, মানে সেখানে জিজ্ঞেস করছে যে বিশ্ব সুন্দরীদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণী নেই, আদিবাসী নেই? হ্যাঁ, এসব কি হচ্ছে আপনারা আমায় একটু বলবেন? ও জাতি জাতি করে সবাইকে জিজ্ঞাসা করে, নিজের জাতি কখনো কাউকে বলে না। আমিও চ্যালেঞ্জ করে বলছি, রাহুলজি, আপনি আমায় বলুন আপনার জাতি কি, আপনার বাবার জাতিটি কি, আপনার ঠাকুরদার জাতি বা কি? হ্যাঁ, অন্য কাউকে জিজ্ঞাসা করার আগে নিজের জাতিটা বলে দিন। দেখুন, দুটো কথা বারবার, একটা তো সংবিধান হয়ে গেল, আর একটা কথা হলো আম্বানি আর আদানির সরকার। এটা রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠার উৎসব হলো, তাতে আম্বানি ছিলেন, আদানি ছিলেন, অমিতাভ বচ্চন ছিলেন, ওখানে ঐশ্বর্য রায় ডান্সও হয়েছিল। ছি 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 ছি। এই রাহুল গান্ধী শুরু থেকেই সনাতনীদের গালিগালাজ করে আসছে, আর এটা ভারতের সনাতন ধর্মের অপমান। জানি না উনি কি চান, ভারতে আগুন লাগিয়ে, মানে গৃহযুদ্ধ লাগিয়ে ইতালি চলে যাবে নাকি? আমরা তো এখানেই থাকবো, নরেন্দ্র মোদী তো এখানেই থাকেন, ওর তো তাও মায়ের বাড়িও রয়েছে, ওখানে পালিয়ে যাবে। আমরা কোথায় যাব? এখান থেকে কেউ পালিয়ে যাওয়ার মতো নেই। তো সনাতনদের এই ধরনের কথা বলা হলে সেটা সনাতন ধর্মের অপমান হয়। তারপর উনি হরিয়ানার ভোটে সকলকে বলেছিলেন যে ওই অনুষ্ঠানে গরিব মানুষদের দেখা যায়নি, মজুরদের দেখা যায়নি। ছি 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 ছি। উনি তো আমার চশমাটা নিয়ে নিক, যদি দেখতে না পান তো আমি আমার চশমাটা দিয়ে দিচ্ছি। মোদিজি সেই কাজটাই করেছেন কুম্ভ মেলাতে, যে মানে সাফাই কর্মীরা ছিলেন ওনাদেরও পা ধোয়ার কাজ করেছেন। আর
আজ পর্যন্ত নেহেরুর বংশের কেউ সাফাই কর্মীদের এইভাবে সম্মান দেয়নি যে সম্মান মোদিজি দিয়ে থাকেন সমাজের সমস্ত শ্রেণীকে। আমরা জনতার থেকে দু একটা প্রশ্ন নিতে পারি। আমার প্রশ্ন হলো যে রাহুল গান্ধী যখন দেশের বাইরে যান, ইভিএম এর বিরুদ্ধে কথা বলেন, সংবিধান বদলানোর কথা বলেন, উনি এত বড় নেতা নিজের বক্তব্য রাখতেই পারেন, এতে ভুলটা কোথায়? আপনি যদি গ্রামের কোনো অন্য মহল্লাতে গিয়ে নিজের ঘরের সম্পর্কে আপনি গালিগালাজ করেন, তাহলে আপনাকে ভালো বলবে নাকি খারাপ? আপনাকে ভালো মানুষ বলবে নাকি খারাপ মানুষ বলবে? আপনার অধিকার রয়েছে দেশের মধ্যে, সংসদের মধ্যে আপনি আপনার বক্তব্য কিন্তু রাখুন। আপনিও তো একদম এক্সট্রিমের কথা বলেন না। রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, লোকতন্ত্র নিয়ে কথা বলেছেন, তখন আপনি বলেছেন যে ওনার সদস্য পদ খারিজ করে দেওয়া হোক। এটা কি আইনের মধ্যে পড়ে যেটা 1976 সালে এই দেশের একজন সাংসদ বিদেশে গিয়ে শ্রীমতী গান্ধীর নামে কিছু শব্দ বলেছিলেন, হ্যাঁ, আর সংসদে এসে এক মন্ত্রী, স্বর্গীয়, এখন আর সে বেঁচে নেই, উনি প্রস্তাব দিয়েছিলেন যে ইন্দিরা গান্ধী হিন্দুস্তানের মধ্যে কংগ্রেসের নেত্রী, কিন্তু বিদেশের কাছে উনি দেশের নেত্রী হয়ে যান। উনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কিছু বলেছেন, তাই সদস্যপদ খারিজ করা হোক এনার, আর ওনার সদস্যপদ খারিজও হয়ে যায়। বলুন আমি কোথাও ভুল বলেছি? কিন্তু উনি বলেন যে যখন মোদিজি বাইরে যান, বাইরের কোনো দেশে, তো উনিও বিগত সরকারের বিরুদ্ধাচরণ করেন। না, মোদিজি কখনো বদনাম করেননি। মোদিজি নিজের সরকারের দেশের উপলব্ধির ব্যাপারে বলেন যে আজ এখানে ট্রেন, এই ধরনের ট্রেন চলছে, এই ধরনের সড়ক রয়েছে, আমরা ৭৪ থেকে ১৫০ মানে এয়ারপোর্ট তৈরি করে ফেলেছি, এইসব কথা বলেন। আর আজ আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে কোনো ভারতবাসী বিদেশে গেলে তার পাসপোর্টের ক্ষমতা মোদিজির জন্য তৈরি হয়েছে।